শ্যামাদাস মাঠে গিয়েছিল, কিন্তু শ্যামাদাসের মা বোন ঘর বাড়ি জুড়ে আছে। কপিলা এখানে ঘোমটা টানা বউ। কুটুম্বকে শ্যামাদাসের মা খাতির করে বসতে দিল। কুশল ও এদিকে আসবার প্রয়োজন জিজ্ঞাসা করল। শ্যামাদাসের বাড়িঘর দেখে কুবের মনে মনে পীড়িত হয়ে উঠেছিল। ভালো রকম জবাব দিতে পারল না। চার ভিটায় চারখানা বড় বড় ঘর শ্যামাদাসের, চারিদিক লেপা ছোপা ঝকঝকে। ঘরের মধ্যে উঁকি দিলে কত জিনিস চোখে পড়ে। কাঠের সিন্দুক, বেতের ঝাঁপি, বাসন কোসন, কত কিছু। উঠানের একপাশে ধানের মড়াই, অপর পাশে গোয়াল ঘর, লক্ষ্মীশ্রী মাখানো সম্পন্ন গৃহস্থের ঘর সংসার। কুবেরের ভাঙা কুটিরের তুলনায় বৈকুণ্ঠপুরী। বুকের ভিতরে টাটায় কুবেরের। এই বৈকুণ্ঠের লক্ষ্মী গিয়ে তার ভাঙা ঘরে সাকান্ন খেয়ে কটা দিন কাটিয়ে এসেছিল বলে আজও সে আকাশ কুসুম রচনা করে। ভাবে আজও লক্ষ্মীর মন পড়ে রয়েছে কেতুপুরে, তার সেই নোংরা নিড়টিতে। কি বোকাই কুবের ছিল। কপিলা জিজ্ঞেস করে, কি খবর মাঝি? কি মনে কইরা আইলা? ভালা নিয়ে আসে পোলা পানরা? দূরে শাড়ি পরেছে কপিলা। চুলের তেলে কপাল তার ভিজে গিয়েছে, দেহ যেন উথলিয়ে উঠছে। কপিলার বর্ষার পদ্মার মতো। কি ভীষণ খুশি মনে হচ্ছে কপিলাকে। নিজের মলিন কাপড় ও চাদরটির লজ্জায় কুবেরের ছুটে পালাতে ইচ্ছে হতে থাকে। কয়েক মিনিট সাধারণ কথাবার্তা বলে কপিলা আবার রাঁধতে যায়। আরো খানিকক্ষণ আলাপ করে কপিলার শাশুড়িও প্রস্থান করে। বাড়ির দু একটি ছেলে মেয়ে শুধু ঘোরাফেরা করে কুবেরের কাছে, তারপর তারাও চলে যায়। কুবের বসে থাকে একা, বোকা, নোংরা, অপদার্থ কুবের। ময়নাদ্বীপের এনায়েত ও বশিরের কথা কুবেরের মনে পড়ে। মনে পড়ে জ্যোৎস্নালোকে হোসেনের কুটিরের দাওয়ায় বন্দি এনায়েতের ভাত খাওয়া, যার জন্য দ্বীপের অধিবাসীদের কাছে কবার সে মার খেয়েছে। তারই আনিয়ে দেওয়া ভাত। হোসেনের কল্যাণে কদিন পরে মিলনও তাদের হবে, প্রকাশ্য, সামাজিক, আইনসঙ্গত মিলন। কি আশ্চর্য ভাগ্য নিয়েই এক একটা লোক জন্মায় জগতে। বসে থাকতে থাকতে পথ চলার শ্রান্তিতে ঢুল আসে কুবেরের। আধ জাগা আধ ঘুমানো অবস্থায় সে স্বপ্ন দেখতে থাকে। রচনা করে চলে আকাশ কুসুম। সর্বশক্তিমান হোসেনকে সে যেন বলছে, কপিলাকে পেলে সপরিবারে সে ময়নাদ্বীপে গিয়ে বাস করবে। গণেশকেও বলে সে রাজি করবে যেতে। হোসেন তার চিরন্তন হাসি হেসে যেন বলছে, তাই করুম কবির ভাই, তাই করুম। আইন না দিমো কপিলারে, আইন না দিমো। তারপর যেন একদিন। কপিলা এসে বলে, থাকবা নাকি আজি? কুবের বলে, না। 2 দিন থাইকা যাও। আইসো কেন কাও দেহি? সুবাচনির হাটে জামু, মন কইরা বাইর হইছি কপিলা। তা ভাবলাম তরে দেখা যাই। কপিলা মুচকি হেসে বলে, সুবচনের হাট নাকি আইস? কুবের বিবর্ণ হয়ে বলে, না। হাটে গিয়া ঘুমাইয়া দেখো মাঝি, কাইল হাট কইরা বাড়িত যাইও বলে কপিলা রান্নাঘরে চলে যায়। কুবের উঠে নেমে যায় উঠোনে। লাউ মাচার কাছে গিয়ে সে দাঁড়ায়। লজ্জায় মুখখানাতে তার মাচার উপরকার উপর করা কালো হাঁড়িটার ছায়া পড়ে যেন। কপিলার সঙ্গে সে কেন পেরে উঠবে? পদ্মা নদীর বোকা মাছ হিসে এক হাটে কিনে কপিলা তাকে আর এক হাটে বেচে দিয়েছে অনেক দিন আগে। দুপুরবেলা বাড়ি ফিরে কুবেরকে দেখে শ্যামাদাস খুশি হলো। দুজনে পুকুরে স্নান করে এসে একসঙ্গে খেতে বসলো। অতিথি এসেছে বলে কপিলা আজ অনেক রান্না করেছে, কিন্তু খাদ্যে কুবেরের রুচি ছিল না। কুবেরের হঠাৎ আসবার কারণটা শ্যামাদাসও জানতে চাইল। কুবের এবার এক আশ্চর্য মিথ্যা রচনা করে বসল। হোসেন মিয়ার ময়নাদ্বীপে গিয়ে বাস করতে চাইবে এমন যদি কেউ জানা থাকে শ্যামাদাসের, অনেক সুবিধা সেখানে বাস করার।
বাড়ি ঘর, অন্ন বস্ত্র, জমি জমা সব এখন বিনামূল্যে পাওয়া যাবে। 10-20 বছর পরে দ্বীপের বসতির বিস্তার হলে তখন নামে মাত্র খাজনা ধার্য হবে জমির। পুরুষানুক্রমে সত্য জন্মাবে জমিতে। শ্যামাদাস যদি 10 জনকে এই সুবর্ণ সুযোগের সংবাদ জানায়, আর কেউ ময়নাদ্বীপে যেতে রাজি হলে কুবেরকে যদি খবর দেয়, বড় ভালো হয়। তবে শ্যামাদাস অবাক হয়ে বলল, চা বাগানের ঠিকাদারি নিছো নাকি মাঝি? হ্যাঁ? চা বাগান? কিসের চা বাগান? শ্যামাদাস চলুক না, ময়নাদ্বীপ দেখে আসবে। আজই চলুক। তুমি যাও না কেন ময়নাদ্বীপে? শ্যামাদাস জিজ্ঞাসা করলো। কুবের থতমত খেয়ে বলল, জামু জামু, আমিও জামু। আজ এখানে থেকে যাওয়ার জন্য কুবেরকে অনেক অনুরোধ করলো শ্যামাদাস, কিন্তু থাকবার উপায় কি আছে কুবেরের? গ্রামে গ্রামে ঘুরে তাকে ময়নাদ্বীপের বার্তা প্রচার করতে হবে। সুবাচনীর হাটের ভিতর দিয়ে আমিনবাড়ির পথ। হাটের শূন্য চালাগুলো খাঁ খাঁ করছিল। পথের ধারে স্থায়ী দোকান ও আড়তগুলো শুধু খোলা আছে। একটা খাবারের দোকানের সামনে নড়বড়ে বেঞ্চটাতে কুবের বসে পড়ল। ভয়ানক শীত করছিল কুবেরের, শরীরটা ছমছম করছিল আর চোখ দুটো করছিল জ্বালা। হুড়মুড় করে জ্বর যে আসছে অনেকক্ষণ আগেই সে তা টের পেয়েছিল। বেঞ্চিটা রোদে সরিয়ে নিয়ে চাদর মুড়ি দিয়ে সে শুয়ে পড়ল। ক্রমে অপরাহ্ন হয়ে আসলো। দোকানের ছায়া কুবেরকে অতিক্রম করে হাটের চালাগুলোর মাথায় উঠে গেল। কুবের তেমন ভাবেই পড়ে রইল বেঞ্চিটাতে। শেষে ময়রা তাকে ডাকাডাকি আরম্ভ করে দিল। জ্বর আসবার মুখে ভোজ খেয়েছিল। অবস্থা বড় শোচনীয় হয়ে পড়েছে কুবেরের। কপিলার স্বামী শ্যামাদাসের অবস্থা ভালো বলে গরিব সে জ্বর গায়ে পথে নেমে এসেছিল। এত জ্বর যে আসবে কুবের তো ভাবতে পারেনি। মাথার মধ্যে যেন কুয়াশা নেমেছে, আর শব্দ হচ্ছে গম গম। কোথায় কি অবস্থায় সে পড়ে আছে তাও মাঝে মাঝে গোলমাল হয়ে যাচ্ছে সব। সমুদ্র তরঙ্গ, দুর্গাপূজার আলো, অন্ধকার একটা চাঁচের বেড়ার বাইরে সারি সারি ঘুমন্ত মানুষ, বারবার জাল নামানো ওঠানো, ঝাঁকে ঝাঁকে সাদা মাছের লাফালাফি, সব একাকার হয়ে যাচ্ছে। ময়রা মুখে চাদর সরিয়ে দিলে কুবের আরক্ত চোখে তার মুখের দিকে চেয়ে থাকে। বিড়বিড় করে বলে, শ্যামাদাসের খবর দিবা? আকুর টাকুরের শ্যামাদাস। সন্ধ্যার পর কুবের আবার ফিরে গেল কপিলার কাছে। তাকে বিছানায় শুইয়ে একটা মোটা কাঁথা তার গায়ে চাপিয়ে দিয়ে কপিলার আনতে গেল। অন্ধকার ঘরে কুবের শুয়ে রইল একা। শেষ রাত্রে ঘাম দিয়ে কুবেরের জ্বর ছেড়ে গেল। সেই সঙ্গে ঘুমও ভেঙে গেল তার। আর ঘুম এলো না। একটা বিশ্রী বোটকা গন্ধে বড় অস্বস্তি বোধ করতে লাগলো। অল্প অল্প আলো হলে সে উঠে বসল। ঘরখানা খুবই ছোট। ঘরের অর্ধেক জুড়ে পাটের স্তূপ, আর দরজার কাছে প্রকাণ্ড একটা পাঁঠা বাঁধা। শুয়ে শুয়ে দাড়ি নেড়ে জাবর কাটছে। শরীরটা বড় দুর্বল বোধ হচ্ছিল কুবেরের। ধীরে ধীরে উঠে সে বাইরে গেল। কপিলা উঠোনে গোবর লেপছিল। বলল, কি বাস মাঝি? কুবের ক্ষীণ স্বরে বলল, জ্বর নাই, আমি এখন জামু কপিলা। এখনই যাবে কুবের? এই ভোরে? নাইবা গেল সে আজ দুর্বল শরীর নিয়ে? একটু সুস্থ হয়ে কাল গেলে হয় না? অন্তত কিছু খেয়ে যাক সে। এখনই দুধ দুয়ে কপিলা জাল দেবে, একটু দুধ খেয়ে যাক। না, কুবের কিছু খাবে না, প্রয়োজন নেই। পাঁঠা ও পাটের সৌরভে তার পেট ভরে গিয়েছে। বিষণ্ণ মুখে কুবের মাথা নাড়ে। পদ্মা নদীর কুল ছেড়ে 10 মাইল তফাতে চলে এসেছে সে। মন কেমন করছে তার। পদ্মার বাতাস গায়ে না লাগলে, কেতুপুরের মেছো গন্ধ না শুকলে সে সুস্থ হবে না। কপিলা গোবর লেপা স্থগিত করে বলে, গোসা করছো মাঝি? গোসা কইর না, ঘর ভরা মানুষের তাল, ঘর নিয়ে আসে আর তোমার দিমশা অনেক লাগা। কুবের বলল, হ রে কপিলা হ, বেজাল পারিস না, তোর বেজালে গাও জ্বলে। গাও জ্বলে মাঝি? গাও জ্বলে? হ জ্বলে। গরু ছাগল ভাবস আমারে তুই?
খেলা করস আমার লগে? তরে চিনা গেলাম কপিলা, প্রণাম কইরা গেলাম তারে। কপিলা ফিসফিস করে বলে, চুপ করো মাসি, বাবা কি শুনব, যাইবা যাও, কি আর কমু তোমারে। এই উক্কা কথা কইয়া দিই মাসি, মাথা খাও, দিদিরে কথাটা কইও কইও। কপিলা পরের ঘরের বউ, পরের শাসনে কপিলার মুখে রাও নাই। অতীত কই থাকবো, অতীত কি খাইব, কপিলারে কেডা তার জিগায়। দোষী কইর মাঝি, সাইপ্য, কিন্তু এই কথাটা কইও দিদিরে, মাথা খাও মাঝি, কইও। কার লগে কত কষ বউ? ঘরের ভিতর থেকে শাশুড়ি জিজ্ঞাসা করে। কপিলা চাপা সুরে বলে, সাউকা মাসি, কেন আইছিলে তুমি?